আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সঙ্গে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করতেছি আমার বাসা থেকে। তো আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আপনারা হচ্ছে সবাই আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে রিমোট তুমি হচ্ছে তোমার নিজের সাংসারিক ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবা, তাহলে সবারই ভালো লাগবে। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি হচ্ছে ভালো ভালো আমার সংসারে আমি প্রতিদিন কি করি না করি সেই কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটার জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা দোয়া লাগবে, না হলে আমি তো আপনাদের উৎসাহ না পেলে আমি সেটা দেওয়ার আগ্রহী থাকতে পারবো না। তো আপনারা আমার জন্য বেশি বেশি করে সাপোর্ট করলে দোয়া করলে আমি অবশ্যই নতুন নতুন কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে যে মূল কথা নিয়ে আপনাদের সামনে আসছি, তো শামিম হচ্ছে নিজেই ওর কিছু কষ্টের কথা শেয়ার করছে, সেগুলো অবশ্যই আপনারা স্কিপ না করে শুনে যাবেন। অবশ্যই শুনলে আপনাদের ভিতরে যে ভুল ধারণাটা আছে সেটা অবশ্যই ভেঙে যাবে। তো আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোথায় ভুল হচ্ছে বা কোথায় কী হচ্ছে। কমেন্ট সেকশনে জানালে অবশ্যই আমরা সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে আবারও বলছি দেখবেন। আমি মা হতে পারবো না, এই কথাটার মধ্যে ঠিক কতটা সত্যতা আছে, বা আমার মা হওয়ার যোগ্যতা নাই, ইনডিরেক্টলি আমাকে বন্ধা বলা হয়েছে। ইনডিরেক্টলি আমার কখনো বাচ্চা হবে না, এটার মানে কিন্তু আমি বন্ধা। তো এই বিষয়টা নিয়ে মূলত কথা বলতে আসে। আমি আজকে তো বাসায় মানুষ আসছিল বড় ভাইকে খুঁজতে, সেটা বললাম যে সে বাসায় নাই। তো এই বিষয়টার ব্যাখ্যা দিতে গেলে সারাফাত কথা বললো না বাবা, কোনো সাউন্ড যেন না হয়। এই বিষয়টা যদি একদম খোলাসা করে বলতে যাই, তো এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে যাই, আমার চলে যেতে হবে 2013 সালে, যখন আমার প্রথম বিয়ে হয়। আমার ফার্স্ট বিয়ে হয়েছে 2013 সালে। তো এই 13 সালে যখন বিয়ে হয়, আমার বিয়ের ঠিক 3 মাস পরে আমি কনসিভ করি, প্রেগনেন্ট হয়ে আমার বাচ্চা পেটে আসে। আমার বাচ্চা পেটে আসার পরে মানে আমি যাকে বিয়ে করছিলাম তার সাথে আমার লাভ ম্যারেজ ছিল, ভালোবেসে বিয়ে করছিলাম। সেটাও পুরো ফ্যামিলির অজান্তে, আমার বাবা মার অজান্তে, প্লাস আমার যে হাজবেন্ড ছিল তার বাবা মার অজান্তে, কেউ জানতো না। তারপরে একটা সময় পর আমার বাবা মা ঠিকই জানছে, বাট তার বাবা মা জানে নাই, বা সে জানানোর মতো জায়গাতে ছিল না, বা তার জানানোর মতো সাহস ছিল না, যেটা বলা যায়। তার রিসেন্ট যে বড় ভাই ছিল সে তখন বিয়ে করেনি। আর তারা খুবই মানে তাদের যে ফ্যামিলিটা, এটা অন্যরকম একটা ফ্যামিলি ছিল, যেখানে সবাইকে সবাই অনেক বেশি মূল্যায়ন করে, কারোর কথা কেউ ফেলে না। মানে অন্য টাইপের হয় না কিছু, খুবই কনজারভেটিভ ফ্যামিলি থাকে, তো ওই রকম একটা ফ্যামিলি ছিল। তো সেজন্য সে হচ্ছে জানাইতে পারেনি, প্লাস সে বিয়ের কথাই জানাইতে পারেনি। সেখানে যদি সে একটা বাচ্চা নিয়ে তার পরিবারে ওঠে, সেই ক্ষেত্রে কি ধরনের এফেক্ট করতে পারে সবকিছু চিন্তা ভাবনা করে সে আমাকে বলছে। আর আমার যখন বিয়ে হয় তখন আমার 15 বছর বয়স ছিল, আমি তখন ওইভাবে আসলে কিছু বুঝতাম না, খুবই আনম্যাচিউর ছিলাম। তো আহ, তার কথাতে মানে তখন ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে আমার হাজব্যান্ড আমার জীবনে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমার হাজব্যান্ড হচ্ছে সে আমার আমার জীবনের আম, কি বলে ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে যার কথায় মানুষ ওঠে বসে, মানে সে ফেরেশতা আমার কাছে। মানে সেই সব, মানে ভালো তো সে, মন্দ তো সে, আগেও সে, পরেও সে। তো এই তিন মানে মানুষ কখনো কারোর এমনি এমনি প্রিয় হয় না,
সেই প্রিয় হওয়ার জায়গাটা তার তৈরি করে নিতে হয়। তো সে সেই জায়গাটা তৈরি করছিল, যার কারণে হচ্ছে আমার কাছে মনে হইতো যে সেই তো তার কথার ওই কারণে আমি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলি। অ্যাবর্শন হয় আমার আমার বাচ্চাটা যখন 1.5 মাস পেটে, তখন আমার অ্যাবর্শন হয়। তো অ্যাবর্শন হওয়ার পরে আমাকে বলছিল ডাক্তার যে আমি যেন একটা আলট্রাসাউন্ড করি, যে আমার অ্যাবর্শনের পরে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা জানার জন্য। তো আমার যেহেতু কোনো প্রবলেম ছিল না, মানে ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল না, এই জন্য আমি আর সেই আলট্রাসাউন্ডটা করাই নাই ওই মুহূর্তে। বা আমি অতভাবে বুঝতামও না যে আসলে এই আলট্রাসাউন্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর হাজবেন্ড করাই নাই, তাই আমি করিনি। তারপর থেকে আমি আর কনসেপ্ট করিনি। ওই একবারই আমার বাচ্চা পেটে আসছিল, তারপর আর কখনো বাচ্চা পেটে আসে নাই। আর ডাক্তার দেখাই নেই সেরকম না, আমি ডাক্তারও দেখাইছি যে আমি কেন কনসেপ্ট করি না। আমার বিয়ের যখন 7 বছর বয়স হয়ে যায়, তখন আমার মনে হলো যে আসলে এখন তো বাচ্চা নেওয়া উচিত বা বাচ্চা হওয়া উচিত। তখন আম, আমি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করি, হয় না, তখন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর যে ধরনের মানে ফার্স্ট যেই লেভেলটা থাকে, ওই ওই ট্রিটমেন্টটা আমার হয়। তারা ওষুধ দেয়, তারা যে পরীক্ষাগুলো করে সেই পরীক্ষার মাধ্যমে তারা কোনো ধরনের কোনো ত্রুটি খুঁজে পায় না। মানে হয় না যে এই সমস্যাটার কারণে একটা মেয়ে কনসেপ্ট করতেছে না, হয়তো এটা একটা প্রবলেম, এটার জন্য হচ্ছে না, আমি ওষুধ দিলাম, সমাধান হয়ে গেল, এরকম এই ধরনের কোনো সমাধান ছিল না। মানে সরি, প্রবলেম ছিল না, মানে কোনো প্রবলেমই ছিল না। তারপর সে আমাকে কতগুলো ভিটামিন দিল, কতগুলো ওষুধ দিল, মানে যে ওষুধগুলো খাইলে বাচ্চা ধারণ করার ক্ষমতা বাড়ে, বা মেয়েদের যখন আহ, ডিম্বাণু ছাড়ে তখন যাতে সেই ওইটার পরিমাণটা যেন বাড়ে। তো এই জন্য কতগুলো ওষুধ দিছিল, সেই ওষুধগুলো আমি কন্টিনিউ করি। বলছে তেমন কোনো সমস্যা নাই, তেমন কি মানে কোনো সমস্যাই আমি দেখতেছি না, তারপরেও যেহেতু হচ্ছে না ওষুধগুলো খান, আশা করছি হয়ে যাবে। তো ওই প্রথম হচ্ছে আমার ডাক্তারের কাছে যাওয়া, ওই একবারই আমি গেছিলাম। নেক্সট তারা আমাকে 3 মাসের ওষুধ দিছিল, যে 3 মাসের ওষুধটা খাবেন, খাওয়ার পরে যদি কোনো ফলাফল না আসে দেন আবার আসবেন। তো আর কখনোই আমার ওই ডাক্তারের কাছে যাওয়া হয়নি। যাওয়া হয়নি। তারপরে আহ, আমার হাজবেন্ড বাহিরে চলে যায়। বাহিরে চলে যাওয়ার পর তো আসলে ডাক্তার দেখানোর কোনো প্রশ্নই আসে না। আমার এক্স হাজবেন্ড হচ্ছে প্রায় আমার 9 বছরের সংসারে সে 6 বছরই বাহিরে ছিল। 3 বছর ঘুরাই ফিরে হচ্ছে গিয়েছিল। যেমন যখন আমার বিয়ে হয় তখন 6 মাস মতন ছিল, তারপরে বাহিরে চলে যায়। তারপর আবার টানা 4 বছর পরে আসে। 4 বছর পরে আসে, 1 বছর থাকে, আবার চলে যায়। আবার আহ, চলে যায়, আবার আসে, আবার আইসা 1 বছরের মতন থাকে। তারপরে তো আমি নিজেই চলে আসি, আমার হাজবেন্ডের কাছ থেকে আমি নিজেই চলে আসি। আসার পরে তারপরে এই পর্যন্ত কনসেপ্ট হয় নাই, ডাক্তার দেখাই নেই। তারপর তো আমি চলেই আসছি, তখন তো ডাক্তার দেখানোর প্রশ্নই আসেনি। এখন আমার বিয়ে হয়েছে, 5 মাস হয়েছে। এই 5 মাসের আগেই, মানে যখন আমার বিয়ের 2 মাস বয়স, তখন থেকেই মানে আমার মনে হইলো যে আগে যেহেতু বাচ্চা হয় নাই, এখন তাহলে আমি শুরু থেকেই ট্রাই করি। তো আমি আহ, রাজের বউ হওয়ার ঠিক 2 মাস পরে থেকে আমার ট্রিটমেন্ট করা শুরু করছি। ট্রিটমেন্ট করা শুরুর পর থেকে আজ পর্যন্ত ডাক্তার আমার কোনো ধরনের কোনো সমস্যা খুঁজে পায়নি। যতগুলো টেস্ট দিছে প্রত্যেকটা টেস্ট নর্মাল আসছে, প্রত্যেকটা টেস্টে এমনও হয়েছে, এমন মানে তো প্রত্যেকটা রিপোর্টে এটাই আসছে যে কোনো সমস্যা নাই, আমার সবকিছু নর্মাল। আর রিপোর্ট নর্মাল মানে কি, তার বাচ্চা নেওয়ার ক্ষমতা আছে। এখন ক্ষমতা থাকা সত্ত্বেও যখন হচ্ছে না, তখন কোনো না কোনো সমস্যা হয়তো বা আছে। সেটার জন্য কি ডাক্তার আবার পরীক্ষা দিছিল। আর আবার পরীক্ষার মানে এই যে প্রেগনেন্ট হওয়ার জন্য যে প্রসেসগুলো, যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয়, মানে যাদের বাচ্চা হচ্ছে না তারা হয়তো বা জানবেন, প্রত্যেকটা টেস্টে কিন্তু পিরিয়ডস চলাকালীন করতে হয়। হয় পিরিয়ডসের সেকেন্ড ডে, নয় থার্ড ডে, নয় 7 ডেজ পার হওয়ার পরে কিছু পরীক্ষা থাকে। কারণ আমার এখন যে পরীক্ষাগুলো দিছে সেটা আমার পিরিয়ডস শেষ হবে ঠিক তার 3 দিনের মধ্যে, মানে পিরিয়ডসের 7 ডেজ, 8 ডেজ এবং
10 ডেজের মধ্যে আমার এই পরীক্ষাগুলো করতে হবে। তো সেটা আমি করতে পারিনি, কারণ আমার কাগজপত্রগুলো সব কিছু রাজের বাসায় নারায়ণগঞ্জে। আর যেহেতু ও আমার সাথে একটা ঝামেলা করতেছে বা একটা ঝামেলা চলতেছে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে পরীক্ষাগুলো করা হয়নি। তো এবারও আমি যখন গেলাম, আমি যখন মানে যে নারায়ণগঞ্জে যখন গেলাম, তখন হচ্ছে আমি বলছিলাম যে আমার কাগজপত্রগুলো দিয়ে দাও। তখন ও ব্যাগের মধ্যে আমি দেখছিলাম ভরছে, বাট আমার বাসায় এখানে আসার পরে সেই কাগজগুলো আমি পাইনি, হয়তো কোনোভাবে রয়ে গেছে। যাই হোক, মানে এই এই হচ্ছে আমার বাচ্চা হওয়ার ব্যাপারটা। মানে এখন আপনারা যারা এতদিন ধরে ওর কথা শুনলেন বা যারাই বলছে, মানে এই যে আমার যে বাচ্চা হওয়ার ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু আজকে থেকে কন্ট্রোভার্সি চলতেছে না। এইটা নিয়ে বহু আগে থেকে, মানে যখন আমি সিঙ্গাপুরে গেলাম তখন থেকে কন্ট্রোভার্সি চলতেছে যে আমি ট্রিটমেন্ট করানোর জন্য সিঙ্গাপুরে গেছি, এটা করার জন্য সিঙ্গাপুরে গেছি। ভাই, প্রথমত সিঙ্গাপুরের, আমি অত বেশি শিক্ষিত না, আমি ইংলিশ জানি না। সিঙ্গাপুরের ট্রিটমেন্ট নেওয়া তো দূরের কথা, সিঙ্গাপুরের হসপিটালে যাইয়া এন্ট্রি কিভাবে নিব সেটাও আমি জানি না। তো ভাগ্য ভালো ছিল, সেজন্য আমি সিঙ্গাপুরে যাইতে পারছি। আমি বলছিলাম আমার ইচ্ছে হইলো, মানে ছিল আমার বিয়ের আগে আমার ইচ্ছে ছিল যে আমি কখনো না কখনো ইউরোপ সেটেল হব, যার জন্য আমার এশিয়ার মধ্যে যে কয়টা দেশ আছে, মোটামুটি 3-4টা বা 4-5টা দেশ যে কয়টাই আছে, মানে এশিয়ার মধ্যে তো অনেক দেশ আছে, তার মধ্যে 4-5টা দেশে আমার যাওয়ার আশা হইলে বা থাকলে আমার ওই পাসপোর্টটাতে যে কোনো একটা ইউরোপের ভিসা উঠবে। আদারওয়াইজ কিন্তু আমি ইউরোপের ভিসা খুব সহজে উঠাইতে পারবো না। যেমন আমার সিঙ্গাপুরের ভিসা উঠাইতে শুধুমাত্র 5,500 টাকা খরচ হয়েছে। মানে যারা লিগালি ভিসা উঠায় তারা জানে কত টাকা খরচ হয়। সো আমি যদি এমনিতে কোনো দালালের মাধ্যমে এগুলো করাইতে যাই, তাহলে কিন্তু আমার লক্ষ লক্ষ টাকা লাগবে। যেমন একজন মানুষের মালয়েশিয়া যাইতেই কিন্তু 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার মতন লাগে। সেখানে আমি সিঙ্গাপুরে গেছি শুধুমাত্র 5,500 টাকা দিয়ে একটা ভিসা উঠেছি। আর আমি যে মুহূর্তটাতে গেছি তখন টিকিটের দাম অনেক বেশি ছিল। সেই ক্ষেত্রে আমার টিকিটের দামটা অনেক বেশি পড়ে গেছিল। আপ ডাউন টিকিট পড়ে গেছিল আমার প্রায় আপ ডাউন মিলাইয়া, হ্যাঁ। তারপর মানে এইটাই হচ্ছে কি আমার খরচ হয়েছে সবকিছু মিলায়া, মানে অল্প টাকার মধ্যে হয়ে গেছে। আমি আপ ডাউন হচ্ছে 80,000, 90,000 টাকা, হ্যাঁ। আপ ডাউন হচ্ছে আমার 90,000 টাকার টিকিট ছিল, মানে আমি যাব প্লাস আসবো দুইটা মিলে 90,000 টাকার টিকিট ছিল। তো এই টিকিটে হচ্ছে গিয়ে আমি গেছি প্লাস আসছি। তো এই এত অল্প টাকার মধ্যে আমার কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার এরকম যদি আমি 3-4টা দেশে যাইতে পারি তাহলে আমার একটা ইউরোপের ভিসা উঠবে। সেই জন্য আমার মূলত সিঙ্গাপুরে যাওয়া। আমি এটা আপনাদের কাছে অনেকবার ক্লিয়ার করছি, বাট কারোর কাছে ক্লিয়ার সেইভাবে হয়নি বা কেউ সেভাবে বিশ্বাস করে নাই। আরেকটা বিষয় হলো, আমার বর হচ্ছে গিয়ে বলতেছে আমি আমার বাড়ি, মানে আমার মার বাসায় সবকিছু রাখতে পছন্দ করি। তো আমি, আমার যদি আমার মার বাসায় সবকিছু রাখতে পছন্দই হইতো, তাহলে আমার বিয়ের পরে 2.5 বা তারপরে যখন আমি আসছিলাম 5 নাকি যেন, তখন আমার বাসা থেকে আমি সমস্ত কিছু ওই বাসায় ট্রান্সফার করে নিয়ে গেছি। একটা সুতাও ছিল না আমার বাসা, তাহলে আমি কেন নিয়ে গেছিলাম ওগুলা? ইভেন আমার মা ভাই সবাই আমাকে বকছে যে এখনই সব কেন নিয়ে যেতে হবে, আস্তে আস্তে নে। আমরা কি তোর এগুলো সব খাইয়া ফেলাবো না পুইরা ফেলাবো না কেউ দিয়া দিব, তোর এগুলো এখন এমনি নিয়ে যেতে হইব। তো আমি কিন্তু নিতাম না। আর আপনারা যারা আমার বিয়ের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু কারো না কারোর ভিডিওতে দেখছেন আমি কতগুলা ব্যাগ আমার আড়াইনগরের, যেদিন আড়াইনগরের ওই তো বউভাতে যখন আমি আসছি, তো আসার পরে যাওয়ার দিন আমার সাথে কতগুলা ব্যাগ দিছে। তো ওই ব্যাগগুলোর ভিতরে আমার বাবার বাড়িতে যা ছিল, একটা কাঠি পর্যন্ত আমি এখানে রাখি নাই। আমার কাঠিটাও আমি ওই বাসায় নিয়ে গেছি। ওই বাসা থেকে এই বাসায় যেটা আসছে সেটা হইল প্রথমবার
কিসে থেকে প্রথমবার কক্সবাজার থেকে আসার পরে প্রথমবার যখন আমার হাজবেন্ড আমাকে মারে, আমার গায়ে হাত দেয়, প্রথমবার না, সরি, সেকেন্ড বার, মানে যেবার অনেক বেশি মারে, প্রচুর মারে যেবার, সেইবারের কথা বলতেছি। ওইবারের পরে হচ্ছে গিয়ে সে বলছে যে সে আমাদের বাড়ি থেকে যে স্বর্ণের আংটিটা দিছে সেই আংটিটা সে বিক্রি করে ফেলবে। তো এই কথাটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগছে যে সে কেন গোল্ড বিক্রি করবে। আমাদের বাড়ি থেকে যে আংটিটা দিছে এটা তার জন্য তো একটা স্মৃতি, বা আমার জন্য একটা স্মৃতি, বা এটা আমাদের বিয়ের একটা স্মৃতি, সেটা সে বিক্রি কেন করবে? কারণ আমি বলছি যে আমাদের বাড়ির আংটি আপনি কেন